সেই প্রথম সৌমিত্রের সঙ্গে অনেকক্ষণ গল্প, সৌমিত্র খুব ডাউন টু আর্থ, মানে ডাবিং হয়ে যাওয়ার পর অন্তত 2 ঘন্টা বসে গল্প করলেন। কে বলবো যে উনি মানে তখনকার সময় একজন ব্যস্ততম অভিনেতা আর কি। এটা সাউথের দিকে চট করে দেখা যায় না। আমাদের যেখানে যেখানে থাকি সেখানে তো মানে জানলাতে একটা ছোট চৌকো আকাশ দেখা যায়, আকাশই দেখা যায় না, ওই কোনো মধ্যে কুজু হয়ে একটুখানি আকাশ দেখা যায়। আমাদের পাড়াতে যদি 10টা বাড়িতে খোঁজ নেওয়া হতো, শর্ট ফিল্ম 10টা লোক। এই যে তোমাকে না খেতে পেয়ে থাকতে হয় তাই থাকবে, যদি এই মানসিক দৃঢ়তা থাকে তাহলেই এসো, নাহলে এই ইন্ডাস্ট্রি তোমার জন্য নয়। আমি তখন হইচয়ের প্রচুর কাজ পরপর করতাম। হলিফাক সিজন 1 করেছি, তারপরে একেন বাবু সিজন 2 করেছি। অনেকে অনেক কথা বলে, বাট আমি সেগুলো হজম করে নিই আর কি, চেষ্টা করি। পাপি পেট কা সওয়াল। এই ইন্ডাস্ট্রি রুথলেস ইন্ডাস্ট্রি, একটা রুথলেস। এবং বাইরে থেকে এই ইন্ডাস্ট্রিকে যতটা আলোকিত মনে হয়, যতটা মনে হয় যে এই উজ্জ্বল, এই গ্ল্যামারাস, ইন্ডাস্ট্রি আসলে একটা ব্ল্যাক হোল। এটা সাউথের দিকে চট করে দেখা যায় না। আমাদের যেখানে যেখানে থাকি সেখানে তো মানে জানলাতে একটা ছোট চৌকো আকাশ দেখা যায়, আকাশই দেখা যায় না, ওই কোনো মধ্যে কুজু হয়ে একটুখানি আকাশ দেখা যায়। আচ্ছা, এখানে তো অনেকটা খোলা আকাশ, পাখি উড়ছে, এটা ওটা দেখে ভালো লাগছে আর কি। তো ছোটবেলা তাহলে অনুষ্ঠানের ব্যাপারটা আমাকে একটু বলো। এই অনুষ্ঠান বললাম আর কি, মানে ছোটবেলায় সেই গল্পটা যেটা সেদিনকে হচ্ছিল আর কি। ছোটবেলায় গান বাজনা বলতে গান শোনা ছিল আমাদের। আমি অ্যাকচুয়ালি, আমার বাবা বিএসএফ এ চাকরি করতেন, তো আমার বড় হওয়া বিএসএফ ক্যাম্পেই বড় হওয়া। আচ্ছা, আমাদের যা হয় পুরোটা একটা অবাঙালি পরিবেশ ছিল আর কি, বেশিরভাগই নন বেঙ্গলি, 1-2 জন বাঙালি ছিল। তো বাংলা গান আমরা বাড়িতে খুব শুনতাম, আমার খুব ভালো লাগতো গান। আমার যেটুকুনি ধরো পয়সা করে পেতাম, তাদের ওই ক্যাসেটই কিনতাম, হয় ক্যাসেট নয় কিছু গল্পের বই, এগুলোই আমার সবচেয়ে মানে প্রিয় ছিল। তো যাই বিভিন্ন রকমের গান শুনতাম। তার মধ্যে কবির সুমন শুনে আমি সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড হয়। মানে কবির সুমন শুনতে 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 একটা সময় মনে হয় যে না, মানে এটাই আমার জীবনের উদ্দেশ্য, আমিও এরকমই কিছু করতে চাই, মানে এই ধরনের কিছু আমি করতে চাই আর কি, মানে আমার কিছু নিজের কথা বলতে চাই গানের মাধ্যমে। তো চাই যেহেতু একদমই মফস্বলে, মানে প্রায় গ্রামে বড় হয়ে এবার ওঠা। ধরো সেই জায়গাটা থেকে কি মানে এখন যে ভাবনা চিন্তাগুলো নিয়ে তুমি তোমার মিউজিক ভিডিওগুলো করছো, মানে সেই ব্যাপারটা থেকেই কি আর কি? সেই ব্যাপারটা থেকেই অনেকটা। আচ্ছা, আমি যে মিউজিক ভিডিওগুলো করছি, ইনফ্যাক্ট সেগুলো যে খুব এখনকার প্রচলিত ধরনের যে এগোচ্ছে তা নয়। আচ্ছা, সেখানেও আমি কি বলতে চাইছি বা আমি কীভাবে করতে চাইছি সেটাকে আমি প্রাধান্য দিয়েছি। সেটা হয়তো কোনোভাবে চিরাচরিত যেভাবে এগোচ্ছে তার সাথে মিলছে না, আমি জানি মিলবেও না, হয়তো খুব বেশি পপুলারও হবে না। স্টিল আমি কি করতে চাইছি, আমি কি বলতে চাইছি, সেটাই আমার কাছে মানে একদম নিজের জন্য করার মতো করে আর কি ব্যাপারটা। করেছে। আমি একটা ব্যাপার দেখেছি, পৃথিবীর কোনো মানে মহৎ শিল্প, আমি বলছি না আমি বড় শিল্পী, কিন্তু পৃথিবীর কোনো মহৎ শিল্পী কোনোদিনই অন্যের কথা ভেবে তৈরি হয়নি। যে কোনো বড় শিল্পী তারা সবসময় নিজেরা কী করতে চেয়েছেন সেটাই করেছেন, এবং তবেই সেখান থেকে কোনো বড় শিল্প সৃষ্টি হয়েছে আর কি। আমি বলছি না আমি বড় শিল্পী, কিন্তু আমি প্রচুর শিল্পীর জীবনী পড়েছি, এবং এগুলো কোথাও আমাকে খুব ইন্সপায়ার্ড করেছে আর কি। তো এবং আমি জানি না, আমি চেষ্টা করি যে আমার নিজের মতন হতে, দিন শেষে আমি আমার মতন হতে পারলাম। আমরা তো ওইটা নিজের মতো হওয়ার জার্নিতেই তো নেমেছি। এটাই আমার কাছে সাফল্যের মাপকাঠি, যে আমি কি আমার মতন হতে, মানে যেটা আমি হতে চেয়েছিলাম, মানে অন্যের ছকে নিজেকে কেটে ফেটে, অন্যের বাক্সের মতো সাইজে নিজেকে কেটে, বেশিরভাগই সেইভাবেই সফল হচ্ছে। তা আমি কি আমার মতন করে সফল হতে পারলাম? এইবারে এই যে ধরো এই ব্যাপারটা আমার একটা জিনিস জিজ্ঞেস, এই যে ধরো তুমি মিউজিকগুলো যেগুলো করছো বা যেই জিনিসগুলো, সেইগুলোতে মানে মানে তুমি এই অফবিট হিসাবে কিভাবে দেখো, মানে কি হিসাবে এই অফবিটটাকে করছো আর কি? মানে ধরো এখন তো দর্শক কি হয়েছে যে এখন অনেক রকমের সিনেমা, আমি এই যেমন সেদিনকে একটা সিনেমা নিয়ে তোমার সাথে যেটা নিয়ে আমার কথা হচ্ছিল, যে এটা অফবিট সিনেমা, লোকে কি আদৌ দেখবে? এবার সেই যে আমরা এই যে অফবিট ব্যাপারটাকে, এই ব্যাপারটাকে মানে এখন তো দর্শক সব রকম জিনিস দেখছে, তো এই যে দেখবে কি দেখবেন এই ব্যাপারটা আমরা কেন ভাবছি আর কি? আমাকে এইটা ভেবে কিছু হবে না। খুব ধরো একদম টিপিক্যাল কমার্শিয়াল যে ফরম্যাট, সেই ফরম্যাটে বানালে যে তোমার জিনিস দারুণ সফল হবে তার কোনো মানে নেই। এইটাই ঠিক তো, সেরকম হবে না। কি চলবে কি চলবে না, কি হবে না, সত্যি কথা বলতে কেউ জানে না, কেউ না। সবচেয়ে ভালো লাগে নিজের মতন হয়ে ফেল করা,
যদি ফেলই করতে হয়, আর 5 জনকে নকল করে ফেল করার থেকে নিজের মতন হতে গিয়ে ফেল করাটা অনেক সম্মানের বা অনেক বেশি শৈল্পিক বলে আমার মনে হয়। তো এটা আমার চেষ্টা করছি। বক্তব্য হচ্ছে তাহলে আমি যে কথাটা বলতে চাইছি মানে এই এই হিসাবে যে আমরা তো কথা বলার সুযোগের জন্য এই সব করছি আর কি, ঠিক, সবার ঠিক, ফার্স্টে ঠিক, আর কি। ঠিক, ঠিক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে আমি কি বলতে চাইছি সেটা আমার ওই হ্যাঁ। কে দেখলো কি বললো সেই হিসাবে তুমি ভাবছো তো? এক্স্যাক্টলি সেটা দিয়ে ভাবলে হবে না আর কি। মানে কে দেখলো, কে দেখবে, কে দেখবে না, কে ভাবলো, কে ভাবলো, এবং সেটা ভেবে তুমি কিছু করতেও পারবে না। সেটাই, একদমই ইনফ্যাক্ট তাই। সেটা ভেবে তুমি কিছু করতেও পারবে না। তাহলে বড় বড় প্রোডাকশন হাউসের সব সিনেমা সুপারহিট হতো, কারণ ওরা তো সব ইয়ে হয়, কিন্তু সেটা তো হয় না। ইঞ্জিনিয়ার ওরা প্রচুর প্রচার করে বলে হয়তো ওদের সিনেমা কিছু দূর পর্যন্ত পৌঁছায়, কিন্তু সেটা হয় না। তার চেয়ে নিজের যেটা মন চাইছে বা নিজের যেটা ঠিক মনে হচ্ছে বা নিজের যেটা বক্তব্য সেটা বলাটাই বুদ্ধিমানের কাজ বুদ্ধিমানের কাছে বলে মনে হয় আমার। কেমন লাগছে বললো এখানে মোটামুটি? বেশ ভালো লাগছে, এরকম একটা অদ্ভুত সুন্দর বাড়ি। জেনারেলি যাওয়া এই ধরনের বাড়ি তো মানে যাদবপুর দিকের তুলনায় খুবই কম দেখা যায়, তো বেশ ভালো লাগছে। আর তোমাকে একটা মানে অনেক দিন ধরেই আর কি ভাবছিলাম যেটা জিজ্ঞেস করব, তো এই যে সৌমিত্রবাবুর ছবিতে তোমার প্রথম মিউজিক দেওয়া, সেই যে ব্যাপারটা মানে কিভাবে হলো, পুরো কাহিনীটা কি আর কি, মানে কিভাবে কি হলো? এটা তো যে পরিচালক তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল আর কি। তো ওটাই আমার প্রথম শর্ট ফিল্ম, বালির নিচে জলের শব্দ বলে। আচ্ছা। এবং থ্যাঙ্কফুলি ওই যেদিনকে ডাবিং হয়, মানে যেদিনকে সৌমিত্রবাবু ডাবিং করেন সেদিনকে আমি গেছিলাম আর কি। আরে বাবা। তো সেই প্রথম সৌমিত্রবাবুর সঙ্গে অনেকক্ষণ গল্প, এবং সৌমিত্র খুব ডাউন টু আর্থ, মানে ডাবিং হয়ে যাওয়ার পর অন্তত 2 ঘন্টা বসে গল্প করলেন। কে বলবে যে উনি মানে তখনকার সময় একজন ব্যস্ততম অভিনেতা আর কি, হ্যাঁ। এবং লেজেন্ডারি মানুষ। সেই পুরনো যুগের গল্প, সত্যজিৎ রায় কী বলতেন, ঋত্বিক ঘটক কী বলতেন, ঋত্বিক ঘটকের বিভিন্ন গল্প, ওনাদের শুটিং কীভাবে হতো, হ্যান ত্যান। ওটা বেশ ভালো লেগেছিলো আর কি, বিষয়টা, পুরো বিষয়টা। তো এবারে এই যে ধরো তুমি ছবিটা যখন করছিলে, মানে যখন নীলাব্জদা, তো নীলাব্জদার সাথে যখন তোমার কথা হয়েছে বা এটা তোমার আগে কি স্ক্রিপ্ট নিয়ে কথা হয়েছিল পুরো? হ্যাঁ হ্যাঁ, ওই শুটিংয়ের আগেই আমাদের কথা হয়েছিল যে কী ধরনের মিউজিক হবে না হবে, ওরা কী ভাবছে। তো যা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্ক্রিপ্টের সময় আমরা যে ধরনের আলোচনা করি, জেনারেলি শুটিং হওয়ার পরে সেটা অনেকটাই পাল্টে যায় আর কি। তো এই ক্ষেত্রেও তাই হয়েছিল। তো পরে ডাবিংয়ের পরে তখন পুরো অন্যরকমের একটা মিউজিক হয় আর কি। হ্যাঁ, এইবার আমার এটা তুমি যখন ধরো এই যে মিউজিক যখন তুমি করছো, মানে প্রথমে তো বুঝেই গেছো যে ইনি করছেন বা এই ব্যাপার, এই যখন হচ্ছে এবার মিউজিকটা নিয়ে কি তোমার মানে সৌমিত্রবাবু কাজ করছেন বলে কি আলাদা কোনো ভাবনা চিন্তা ছিল এরকম, কি না গল্পটা নিয়ে ভেবেছো বলে শুধু ওনাকে চরিত্র হিসেবেই ভেবেছো? না 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 না, এখানে মিউজিক যখন আমি করি তখন ফিল্মের স্ক্রিপ্ট কীভাবে এগোচ্ছে, তখন উনি শুধু একটা চরিত্র, মানে উনি সৌমিত্র চট্টোপাধ্যায় বলে আলাদা মিউজিক সেটা কোনোদিনই হতে পারে না আর কি। সেটাই। আমি আরও অনেক বড় অভিনেতাদের সাথে কাজ করেছি, কিন্তু মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর হবে গল্প অনুযায়ী, ব্যাস, আর কোনো কথা নেই এখানে। বা গল্প অনুযায়ী এগোবে আর কি, স্ক্রিপ্ট যেভাবে এগোচ্ছে সেভাবে এগোবে। আর ছোটবেলা থেকেই কি এরকম মিউজিকের ব্যাপারটা? মিউজিকের প্রতি আমার ভালোবাসা ছোটোবেলা থেকে আর কি, মানে গান শুনতে খুব ভালোবাসতাম। তো যা একেবারে বাড়িতে যা মিউজিক শেখার সে আর তো কোনো চল ছিল না, তো আমারও সে আর তো শেখা হয়নি মিউজিক। কিন্তু একটা সময় পরে আমি বুঝতে পারি যে আমি মানে মিউজিকটা আমাকে সবচেয়ে বেশি টানছে। আমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করেছি, আমি অনেকটা বড় চাকরি বাকরি করতাম, তবুও আমার ইচ্ছা ছিল মানে কোথাও থেকে মনে হচ্ছে না আমি মিউজিকটাই করতে চাই। দিয়ে ফাইনালি আমি লার্সেন অ্যান্ড টুব্রোতে চাকরি করতাম। আরে বাবা। দিয়ে আমি চাকরি টাকরি ছেড়ে দিই এবং ফাইনালি মানে মিউজিকই করি আর কি, করা শুরু করি পার্মানেন্টলি। হ্যাঁ, দিয়ে যাই হোক, এখন তো কাজ মানে করছি। চাকরিটা না ছাড়া ডিসিশন না নিলে আমরা পেতাম দিন থেকে। যাই হোক, মানে আমার হতো না, আমাকে কি পেতো না পেতো তার থেকে আমি হয়তো আমার পছন্দের কাজটা করতে পারতাম না আর কি। এটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, যে মানে যেটা চাইছি সেটাতে অ্যাকচুয়ালি সেটাতে নেমে পড়া আর কি। একদম। না হলে কি হবে না হবে কেউ জানে না। তো এবার সেখান থেকে তুমি কিভাবে এ করলে, মানে বলতে চাইছি ধরো মানে বাড়িতে তো সে অর্থে খুব বিশাল মিউজিকের এ ছিল কি? না মানে না না না, কিছু ছিল না। আমার যা মিউজিক শেখা, একমাত্র গিটারটা আমি পড়াশোনা করতে করতে শিখেছিলাম। আচ্ছা। বাকি পুরো মিউজিক, ধরো পিয়ানো এবং গান, এই পুরো মিউজিক শেখা আমার চাকরি করে নিজের পয়সায় শেখা। আর আমার বাড়ি মুর্শিদাবাদে, তো ওখানে এই সময় তো পিয়ানোর কনসেপ্টই নেই, মানে পুরো কাঁদিতে হয়তো, মানে আমার বাড়ি মুর্শিদাবাদ কাঁদি মহকুমাতে, সেখানে হয়তো পুরো মহকুমাতে কোনো পিয়ানো নেই আর কি। এবার আমারও পিয়ানো প্রথম দেখা পিয়ানো শিখতে ঢুকে
কাকড়া স্কুল অফ মিউজিক আমি পিয়ানো শিখতাম। আচ্ছা তো প্রথম পিয়ানো মানে সচক্ষে দেখা যে কেমন হয় পিয়ানো, অ্যাকুস্টিক পিয়ানো, আচ্ছা, সেটাকে শিখতে ঢুকে দেখা প্রথম। এই নিয়ে মানে কোনো মজার ঘটনা কিছু আছে বলো একটা। না সেরকম মজার ঘটনা কিছু মনে পড়ছে না, বাট আমি খুব এক্সাইটেড ছিলাম আর কি, যে আচ্ছা। যে পিয়ানোতে আমাকে শেখানো হতো অরিজিনাল পিয়ানো, তো সেটা আমি খুব সুপার এক্সাইটেড ছিলাম। যাক, তারপরে তাহলে তুমি ওখান থেকে তারপরেই কলকাতায় কবে কিভাবে এই করলে আর কি? কলকাতাতে পড়াশোনা করার সময় থেকে তো আমি কলকাতাতে আচ্ছা, আর আচ্ছা। কি, হ্যাঁ তারপরে তো চাকরি বাকরি করতাম, সেটাও কলকাতাতেই করতাম আর কি। তো চাকরি ছেড়ে তো গান বাজনা শুরু করলাম, সেটাও কলকাতাতেই অবভিয়াসলি। তাহলে ওইখান থেকেই ভাবনা চিন্তা কি ছিল যে মিউজিক ডিরেকশন দেবে বা মিউজিক নিয়ে কি মানে এই এগোবে ভবিষ্যতে, এই যে হ্যাঁ, এটা এতটা ছিল। এইভাবে যে সিনেমাতে মিউজিক করবে, তখন থেকেই কি ভাবনা শুরু তখন হয়েছিল থেকে আর কি? চিন্তা ভাবনা ছিল আচ্ছা যে সিনেমার মিউজিকই করব। আসলে আমাদের দেশে হয় ইন্ডিপেন্ডেন্ট গান, নয় সিনেমার মিউজিক ছাড়া ইন্ডিপেন্ডেন্ট শুধু মিউজিকের সে অর্থে কোনো সিনারিও নেই, মানে আচ্ছা। অল ওভার ইন্ডিয়াতেই নেই। হয় ক্লাসিক্যাল মিউজিক, নয় সিনেমার মিউজিক। তো আমার সিনেমার মিউজিকই করার প্ল্যান ছিল আর কি। তো সেটাই করছি আপাতত। আর এখানে তো কলকাতায় জায়গাই নেই, ছোট ছোট খুপড়িতে সবাই থাকি আমরা। হ্যাঁ, অদ্ভুত। আমি এইটা আমাদের একটা সুবিধা যে আহ, ওই আমাদের সাউথের দিকে না থেকে নর্থের দিকে থাকাতে আমাদের এই চা কালচার, একটু হ্যাঁ, একটু চা খেতে ইচ্ছাও করছে আজকে, অদ্ভুত হবে। দেখা যায় একটা চায়ের ব্যবস্থা যদি করা যেত। দেখো চা হলে ভালোই হয়। হ্যাঁ, চা হলে কি দাঁড়াচ্ছে, কি হয়েছে বলো। আচ্ছা আচ্ছা, এই এই ব্যাপার নাকি, এই ব্যাপার আর কি, আচ্ছা বুঝলে? বাহ, এই তো। মানে ভাবনা চিন্তা হয়েছে, এসছে, দাঁড়া এখানে রাখি। বা এটা তো ভালোই অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর কি, বলা যায়। বেশ ভালোই। দাঁড়া, তুমি ওটা রাখো, আমি এটাতে দিচ্ছি তোমাকে। ওকে, হ্যাঁ, এই থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে বাঙালির আড্ডার সাথে চা। হ্যাঁ, আহ, এইবারে এটাও এইবারে ভালো মনে চা হচ্ছে, বেশ। হ্যাঁ এইবারে মনে হচ্ছে আড্ডাটা পারফেক্ট। এখানটা আপাতত রাখি, জমে যাবে চাটা। আর আরও লাগলে আছে আমাদের হ্যাঁ, চা ঠিক আর ঠিক কি। ঠিক। আচ্ছা, যেটা নিয়ে আমরা তখন কথা বলছিলাম, আহ, যখন তুমি হইচইয়ের কাজটা করলে, প্রথমে কি তুমি ব্রহ্মদৈত্য দিয়ে শুরু করেছিলে না? না, হইচইয়ের কাজ আমি প্রথম ব্রহ্মদৈত্য দিয়ে শুরু করিনি। হইচই তো হোলি ফক বলে একটা ওদের ওয়েব সিরিজ ছিল, সেগুলো দিয়ে শুরু আচ্ছা। করেছিলাম। ব্রহ্মদৈত্য প্রথমে সিনেমা হিসেবে তৈরি হয়েছিল আর কি, যে ওটা হলে রিলিজ হবে, পরে ওটা হইচইতে রিলিজ হয়। আচ্ছা মানে প্রথমে ঠিক ছিল না যে এটা হইচইতে হবে আর কি। আমি তখন হইচইয়ের প্রচুর কাজ পরপর করতাম। হোলি ফক সিজন 1 করেছি, তারপরে একেন বাবু সিজন 2 করেছি, ম্যাজিক হয়ে যা করেছি, রহস্য রোমাঞ্চ সিরিজ যে সিজন 1 সেটা আমার মিউজিক করা। আচ্ছা, অনেকেই কাজ করেছে পরপর আর কি। তারপরে হ্যালো বলে একটা ওয়েব সিরিজ এসেছিল, হ্যাঁ হ্যাঁ, তার একটা পার্ট মিউজিক আমার, ট্রেলার ফেলারগুলো সব আমার মিউজিক করা ওটা আর কি। পরে তো অনেকে জম্বিস্তান আমার মিউজিক করা। ওইটা তো মানে অসাধারণ লেগেছে আর কি, জমিস্তানের মিউজিকটা আর কি তখন। এই ব্রহ্মদৈত্যের যে এটা গল্পটা তো অনেকটা জায়গায় আমার মনে হয়েছে যে যখন মিউজিকের বিশাল জায়গা ছিল আর কি গল্পটা। যে কোনো হরর ফিল্মে, হরর ধরো অ্যাকশন, সাসপেন্স থ্রিলার, এতে মিউজিকের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। মানে আচ্ছা, তুমি যে কোনো হরর ফিল্ম থেকে যদি মিউজিক এবং সাউন্ড সরিয়ে দাও, তোমার 70% ভয় সরে গেল। আমি খুব ক্লাসিক কিছু, খুব ব্যতিক্রমী কিছুর কথা বলছি না, কিন্তু 100টার মধ্যে 90টা হরর ফিল্মই তাই। তুমি যদি মিউজিক এবং সাউন্ড সরিয়ে দাও, 70% ভয় সরে গেল। অ্যাকচুয়ালি ভয়টা ক্রিয়েট হয় মূলত সাউন্ড দিয়ে। তো এই সমস্ত ফিল্মে সাউন্ডের মানে মিউজিকের মূলত প্রচুর ইম্প্যাক্ট থাকে আর কি, ভূমিকা থাকে। তো আমি যখন জম্বিস্তান হতো, এখন বিভিন্ন জম্বিদেরকে দেখানো হচ্ছে, ওখানে মিউজিকের একটা বিশাল ভূমিকা মূলত যে কোনো কমার্শিয়াল ফিল্মে, এই ধরনের ফিল্মে অনেক বেশি। তো আমি সেইভাবেই করেছিলাম। তখন আমরা কেউই জানতাম না কোথায়, আমরা ভেবেছিলাম হলেই রিলিজ হবে আর কি, বড় বড় করে দেখবো, বড় পর্দা। জম্বিস্তান যেমন দেখার সুযোগ হয়েছিল, জম্বিস্তান হলে রিলিজ করেছিল, ওটা যখন বলো আইনক্সে দেখানো হয় তখন বেশ দারুণ লাগছিল, চারিদিক থেকে মিউজিক ফিউজিক আসছে, দারুণ লাগছে। ওর মধ্যে থেকে সেটা হয়নি আর কি। না এমনি দেখতে খুব হয়নি। পরপর যখন এই কথা, আমি হঠাৎ করে একদিন শুনলাম যে মেঘদার, আচ্ছা তাই একবার দেখি চলো। তার আগে মানে শর্ট ফিল্মে মেনলি হচ্ছে ওই
দিগন্তর কাজটার সময় বোধহয় তোমার সাথে ভালোভাবে আমার আলাপ, তাই তো? আলাপ হয়েছিল, হ্যাঁ। তারপর থেকে আমরা আস্তে আস্তে কাজ করবো বলে আর কাজ করা ঠিক ঠিক হচ্ছিল ঠিক না। ঠিক 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 ঠিক। তো কোনো না কোনো সূত্রে আজকে আমরা যে হলো। দেখা করতে পারছি, কথা বলতে পারছি। না, আমার তো অনেক দিন ধরেই মনে হয়েছিল যে তোমার সাথে তোমার সাথে নিজের মতো করে একটা আড্ডা হ্যাঁ, আমি মারবো, নিজের মতো করে সেই আড্ডাটা হচ্ছিল না। এবং আমারও বেশ ভালো লাগছে এখানে এসে আর কি। তোমাকে যখনই ধরো ফোন করেছি তুমি বলে, হ্যাঁ কোনো অসুবিধা নেই, এই যে ব্যাপারটাতে একদিন তাহলে মানে যে করে হোক একটু বুকে বল নিয়ে বলেই দিতে হবে আর কি, একটু আড্ডা মারবো তোমার সাথে সময় করে। ঠিক ঠিক ঠিক। তুমি যখন যাও আমাদের বাড়িতে তখন তো আড্ডা হয়। হ্যাঁ, জমিয়ে। আর আমি তো মেনলি তোমার বাড়িতে যাই হচ্ছে তোমার হাতের কফিটা খাবো বলে আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কফিটা দেখেছি খুব ফেমাস, মানে মিউজিকে যদি কিছু করতে না পারে একটা কফির দোকান দিলে চলবে। সেটা না, হ্যাঁ এটাও হতে পারে যে সঙ্গে আরেকটা তুমি কফির দোকান দিতে পারো আর কি, তাহলে খুব কাজে দেবে। আমাদের কফি খেলে মিউজিক ফ্রি, গান ফ্রি। কফি খেলে মিউজিক ফ্রি, দুটো গান শোনানো হবে ফ্রিতে। একটুখানি গুনগুন করতে ইচ্ছা করছে আর কি, যদি একটুখানি তুমি কিছু শোনাও, গুনগুন হালকা ফুলকা একটুখানি যদি গুনগুন করো আর কি। এখন ঠিক গুনগুন করা যাবে না, একটু পরে করছি। আচ্ছা, এই ইন্ডিপেন্ডেন্ট সিনেমা নিয়ে একটু বলো কিছু। বালিনীতে জলশব্দর পরে আমি বেশ কিছু শর্ট ফিল্মের কাজ করেছি, তারপরে হচ্ছে ওয়েব সিরিজ করেছি, তারপরে সৌকর্য ঘোষালা যে রেইনবো জেলি বলে সিনেমাটা বেরোছিল ওতে আমি একটা গান কম্পোজ করেছিলাম। তারপরে আমি বেশ কিছু ফিচার ফিল্মের কাজ করি, যেমন ছবিয়াল বলে একটা ফিচার ফিল্মের কাজ করেছি, অনেকেই করেছে অ্যাকচুয়ালি ফিচার ফিল্মের কাজ। ছবিয়াল বলে প্রিয় চিনার পাতায় তীর সেগুন করেছি। এইটা নিয়ে আমার একটা হেভি কথা আছে, তোমাকে জিজ্ঞেস করো, অনেকদিন ধরে ভাবছিলাম এটা, যে এই প্রিয় চিনার পাতায় এই সিনেমাটা আমি দেখার পরে আমার ভীষণ অদ্ভুত ভালো লেগেছিল আর কি। ভালো সিনেমা, ভালো। তো এই সিনেমাটাতে তুমি আমাকে একটু মানে এইটা তুমি আলাদা করে কিছু ভেবেছিলে মানে সিনেমাটার মিউজিক নিয়ে? কোথাও আমি বলছি, আমি যেহেতু সিনেমার মিউজিক করতে গেলে আমার মনে হয় মিউজিক তো জানতেই হবে, তার সঙ্গে মানে সিনেমার ল্যাঙ্গুয়েজটা বোঝাটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মানে প্রচুর সিনেমা দেখলে ভালো, যেটা আমি দেখি, আমি নিয়মিত সিনেমা দেখি, আমি প্রচুর সিনেমা দেখি। তো এবার না কোথাও গিয়ে সিনেমাটাই আমাকে বলে দেয় যে কীরকম মিউজিক করতে হবে, সিনেমাটাই আমাকে বলে দেয় যে এইরকম মিউজিক করতে হবে। তুমি যদি আমার ব্রহ্মদত্তের মিউজিক শোনো, আবার যদি প্রিয় চিনার পাতা ইতিহাস সেগুলো দেখবে কোনো মিল, মানে মনে হয় দুটো আলাদা মানুষ করেছে আর কি। মানে অ্যাকচুয়ালি এটা দুটো যেভাবে হয়, তুমি আমার সঙ্গে একভাবে মিশছো, একভাবে কথা বলছো, তুমি হয়তো আরেকজন তোমার যে আরও খুব কাছের বন্ধু তার সঙ্গে তুমি আরেকভাবে কথা বলো, তোমার ধরো মা, তার সাথে তুমি একভাবে কথা বলো, যে তুমি ভালোবাসো না তার সাথে আরেকভাবে কথা বলো। একই মানুষ যেভাবে পাল্টে পাল্টে যায়, তো আমাদেরও তাই, যে ফিল্মটাই আমাকে কোথাও একটা বলে দেয় যে এইরকম মিউজিক করতে হবে। এবার যা হয়, ফিল্মের স্ক্রিপ্ট যত ভালো হয় তত তার সাথে কমিউনিকেশন ভালো হয়, তত আমরা বুঝতে পারি যে না এইরকম লাগবে বা এটা লাগবে। ডিরেক্টরের সাথে যত রিলেশন ভালো হয় তত ব্যাপারটা হয়। এটা তো একটা ব্যাপার থাকেই, কারণ ধরো ডিরেক্টর তো অনেক সময় কি হয়, ধরো তুমি একটা জিনিস ভাবলে তোমার মতো করে, খুব সুন্দর একটা বুনন হলো সেই গল্পটা। এখন তো ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রেও দেখা যায় কাজ করতে গিয়ে যে আমি ইন্ডিপেন্ডেন্ট ভাবে ভাবছি ডিরেক্টর হিসাবে, কিন্তু মিউজিক ডিরেক্টরকে এটা বলে দিচ্ছি, মানে আমি যেটা খুব একটা করি না, যে তুমি তোমার মতো করে। এইটা হতে পারে যে সেই তালিকার মধ্যে আমি আমার মতো করে দুই একটা তালিকার তোমাকে পয়েন্ট দিয়ে দিলাম, এইটা নিয়ে তোমার কি এরকম প্রচুর চেঞ্জ করতে হয়েছে বা এরকম কিছু হয়েছে? প্রচুরই হয়। দেখো, একটা কথা আমি খুব বিশ্বাস করি, স্পেশালি যে একটা সিনেমা, যে ভালো ডিরেক্টর এবং ভালো সিনেমার কথা আমি বলছি, ডিরেক্টর সবচেয়ে বেশি বোঝে এটা নিয়ে, এবং ডিরেক্টরকে আমি আমার যুক্তি দিতে পারি যে না আমি এইভাবে এই মিউজিকটা করেছি, ডিরেক্টর যদি বলে যে না আমার এটা এইভাবে চাই, তাতে যদি আমি কনভিন্স নাও হই, তবু আমাকে সেটাকেই ফলো করতে হবে। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শেপ, মানে এটাকে আমাদেরকে মেনে নিতেই হবে আর কি। তবে আরও একটা কথা, ফিল্মের মিউজিক আমি মূলত শিখেছি ডিরেক্টরদের থেকে। মানে হয় না, প্রথমেই তো আমি একটা আগে ধরো সিনেমা দেখতাম, মিউজিক আমি শিখেছি, ওর কিন্তু একটা ফিল্মের মিউজিক, একটা সিন কি বলতে চাইছে, একটা সিনের কি বক্তব্য, একটা সিন কোথায় শুরু হচ্ছে, এই সিনটা কোথায় শেষ হচ্ছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। মানে এগুলো এক্স্যাক্টলি কাজ করতে, এগুলো শুনে মনে হচ্ছে খুব সহজে তো সিন শেষ হলো, বাট অ্যাকচুয়ালি তার নয়। মানে হয়তো সেই সিনটা পরের সিনে গিয়েও শেষ হতে পারে, বা সিনটা 3টে সিন পরে গিয়েও শেষ হতে পারে, এরকম হয় আর কি। তো এইগুলো আমার অ্যাকচুয়ালি শেখা কাজ করতে করতে, এবং ডিরেক্টরদের থেকে। প্লাস আমি মাস্টার ক্লাস করেছি, হ্যান্স জিমারের মাস্টার ক্লাস করেছি, অনেক মাস্টার ক্লাস করেছি, সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি আর কি। তো যাই হোক, আরও কাজ করছি। এখন আমি গানের উপর আরও বেশি এমফাসাইজ করতে চাইছি, এবং ব্যাকগ্রাউন্ড স্কোর আমি প্রচুর হয়ে গেল, মানে 100টার উপরে শর্ট ফিল্মের মিউজিক করেছি, প্রায় 25-30টা ফিচার ফিল্মে করেছি, 10-12টা ওয়েব সিরিজে মিউজিক করেছি,
এরকম জিঙ্গল ডকুমেন্টারি তো প্রচুর, মানে আমার নিজেরই মজা, ও ওটাতে আমি মিউজিক করেছি এরকম ব্যাপার হয়ে যায়। আরে এটা তো হয়, এই কাজটা করে আসার পরে চলছে, আচ্ছা এই কাজটা এরকম, এটা হয়। এরকম হয়ে গেছে ব্যাপার। তো এখন আমি গানের উপর এমফাসাইজ, আমার নিজের লেখা গান প্রচুর আছে। এখন ধীরে ধীরে যা মানে ভিডিও বের করার খরচা সাপেক্ষ ব্যাপার, ধীরে ধীরে সব সে তার উপরে জোর, মানে যা কাজ চলছে মিউজিক যেমন করছি করবো আর কি। তার সঙ্গে নিজের গানগুলো আমি এবার বের করতে চাইছি ধীরে ধীরে। গিটার আমি প্রথমে শিখেছি সরোজ বড়ুয়ার কাছে, তারপর শিখেছি পণ্ডিত দেবাশিস ভট্টাচার্যের কাছে, আচ্ছা, তারপরে অমিত দত্তর কাছে। একটু একটু করে বলো ব্যাপারটা। এই মানে সবার কাছে তো এক এক মানে ভিন্ন এক্সপিরিয়েন্স বলা যায় আর কি, তো সেই রকম এক্সপিরিয়েন্স যদি তুমি একটা দুটো বলো। সরোজ বড়ুয়ার কাছে গিটার শিখতে গিয়ে ওখানে আমরা সব মিউজিকের বেসিক শেখা, কীভাবে নোটেশন হয়, আচ্ছা, কে তাল কাকে বলে, ইয়ে কাকে বলে, সব কিছু বেসিক ওনারা ওখানেই শেখা আর কি। তো এবং পরে যখন আমি পিয়ানো শিখি সেখানে আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন নোটেশন, স্টাফ নোটেশন সমস্ত কিছু শিখি আর কি। পরে অমিত দত্তের কাছে শিখতে আসার আগে মানে অমিত দত্তের কাছে শেখাটা আমার জীবনে একটা মানে একটা নতুন জানলা খুলে যাওয়ার মতন আর কি। অমিত দত্তের মানে ধরো রক, জ্যাজ, ব্লুজ এগুলো আমি শুধু নামই শুনেছিলাম আর কি আগে, বুঝতে পারছি মফস্বলে বড়ো হচ্ছে, ওখানে এই সমস্ত চলছিল না। তো ওনার কাছে শিখতে গিয়ে আমি প্রথম এই সমস্ত সম্পর্কে জানতে পারি এবং মানে এই সমস্ত মিউজিকের সংস্পর্শে আসি, শোনা শুরু করি, এবং সেটা আমার জন্য একটা বড় অধ্যায় আর কি। মানে ওনার কাছে আমি প্রচুর দিন শিখতে পেরেছি তা নয়, কিন্তু যা হয় না মানে একটা পরশ পথরের মতন, তোমার একটা ছোঁয়াতে তুমি শোনা হয়ে যাবে আর কি, অনেকক্ষণ যে সারা জীবন ছোঁয়া লেগে থাকার দরকারও নেই আর কি। সত্যিকারের গুণী মানুষ, অনেক মানুষ পৃথিবীতে হয় যারা চেষ্টা করে শিল্পী হয়, বছরের পর বছর পরিশ্রম করে করে শিল্পী, অনেক হয় যে শিল্পী হয়েই জন্মায়। অমিত দত্ত হলো কি সেরকম মানে জন্মানো শিল্পী, মানে ও শিল্পী হয়েই জন্মেছে আর কি, মানে বর্ন ট্যালেন্ট আর কি। বর্ন, হ্যাঁ মানে ওর জন্মই হচ্ছে গিটার বাজানোর জন্য আর কি। হ্যাঁ, পুরো মানে কলকাতা শহরে উনি প্রথম যে এরকম ওয়েস্টার্ন গিটার বাজানো শেখানো শুরু করেন, এবং বলতে গেলে বেশিরভাগ এখনও যারা কলকাতায় গিটার বাজাচ্ছে তারা বেশিরভাগই ওনার স্টুডেন্ট, তাদের মধ্যে আমিও একজন আর কি, অধমতম স্টুডেন্টদের মধ্যে একজন। আরে ওরকম ভাবে বলছো কেন? সেই আর কি, ওটা একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জীবনে। তো গুরুজি জানে আর কি তোমার এই কাজকর্ম সম্পর্কে এখন? আমি জানি না সেটা, না সেরকম কথাবার্তা হয়নি। তারপরে তখন একটা মাস্টার ক্লাসে আমি গেছিলাম পরে, তখন উনি বলেন হ্যাঁ তোমাকে মনে আছে তুমি আসতে। তো যে সেই যে খুব ইয়ে তা না, আসলে আমি তো শুধু গিটারটা নিয়ে নেই, মানে হয় না এটা একটা ব্যাপার যে শুধু গিটারটা নিয়ে যারা আছে অনেকেই আছে না স্টুডেন্ট যারা শুধু গিটারটাই বাজাচ্ছে, তাদের সঙ্গে ওনার একটা রেগুলার যোগাযোগ আছে, তারা হয়তো একসাথে বাজাচ্ছে। আমি একটা অন্য ফিল্ড, আমি তো গিটারটা বাজাই কিন্তু অ্যাকচুয়ালি আমার একটা অন্য ফিল্ড আর কি পুরোটা। একটা জিনিস জিজ্ঞেস করব, সেটা হচ্ছে ফেসবুকে এই যে তুমি মাঝে মাঝে যখন ধরো 1-1.5 মিনিটের ছোট ছোট কোনো পিস বাজাচ্ছ বা এই করে দাও, আর খুব একদম পর পর ধরে নয়, মানে এখন আমরা যেটা দেখি যে যা খুশি তাই করছি ফেসবুকে, আমরা আমাদের মতো করে দিতে থাকি। তো সেই জায়গায় এই যে মানে এইটা তুমি যখন করো মানে মানে হঠাৎ করেই কি এটা দিতে ইচ্ছা করছে এই হিসাবে, না এই পিসটা বানিয়েছি খুব ভালো লাগার জায়গা থেকে লোকজনকে শোনাবো সেই হিসাবে? এই পিস দেওয়াগুলো বেশিরভাগই হঠাৎ করেই। আচ্ছা, ধরো কোনো একটা সিনেমার জন্য বানিয়েছি, ডিরেক্টরের পছন্দ হলো না, আমার খুব পছন্দ হয়েছে পিসটা, মানে হয়তো সিনেমার সাথে যাচ্ছে না কিন্তু পিসটা ইটসেলফ খুব ভালো, সেটা আমার মনে আছে এটা একটু বাজিয়ে আপলোড করে দিত, সেরকম করেছে অনেক আর কি। যেমন জিও স্ট্রেট বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে দেখেছো, ওইটা কলকাতায় খুব কম লোকই বাজায় আর কি, তো তাদের মধ্যে আমি একজন, তো ওইটাও আমি বাজিয়ে বেশ কিছু ভিডিও আপলোড করেছি। এবার ম্যান্ডোলিন আমি বাজাই, ম্যান্ডোলিন বাজিয়ে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি সেই আর কি। আমি অ্যাকচুয়ালি ধরো একদম যখন মানে প্রথম প্রথম আমার লোকজনের সঙ্গে যোগাযোগ হয়েছে বিভিন্ন পিয়ানো পিস বাজিয়ে আপলোড করা, নিজস্ব কিছু পিয়ানো কম্পোজিশন বাজিয়ে আপলোড করতাম, তাই আমি জানতাম যে লোকে যেন জানুক যে আমি এভাবে পিয়ানো বাজাতে পারি বা আমি ফিল্মের মিউজিকের কাজ করতে চাইছি, এবং এরকম করতে করতে বেশ কিছু লোক আমার সম্পর্কে জানতে পারে থ্রু ফেসবুকই আর কি পুরোটা। তারপরে ধীরে ধীরে কাজকর্ম পাওয়া শুরু হয়। তো মানে সেখান থেকেই কি এরকম পরপর শর্ট ফিল্মের ব্যাপারগুলো পাওয়া? আসলে প্রথম যে আমি শর্ট ফিল্মটা করেছিলাম যেটা বলে সমুদ্র চট্টোপাধ্যায় ছিলেন, আমি ওই প্রথম ফিল্মটাতে বেস্ট মিউজিক কম্পোজার একটা অ্যাওয়ার্ড পেয়ে যাই। আচ্ছা, প্রথম শর্ট সেটা ফিল্মের কোথা জন্য। থেকে? সেটা হলো বাণীচক্র বলে, বাণীচক্র কি একটা ফিল্ম ফেস্টিভ্যাল হতো ম্যাক্সমোলের ভবনে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমার নামটা এই ওটা একটা ফেমাস, বেশ ফেমাস ছিল ওটা আর কি, মনে পড়ছে না। হ্যাঁ, আমার ওই মুহূর্তে নামটা মনে পড়ছে কিন্তু ওটা বেশ ফেমাস ছিল আর কি। তো ওইটাতে বেশ প্রথম শর্ট ফিল্মে একটা বেস্ট মিউজিক কম্পোজার অ্যাওয়ার্ড, ওটাতে একটু আমার নাম ডাক ছড়ায়। তারপরে আমি এই শকর জঘোষালার যে ফিল্ম রেইনবো জেলির গানটা কম্পোজ করি, কষ্ট তুমি আদর করে ডাকতে পারো বলে, ওটাও বেশ কিছু মানুষের পছন্দ হয় গানটা আর কি।
তারপর আমি হইচই ওয়েব সিরিজগুলো করি, ওখানেও বেশ কিছু মানুষ আমাকে চেনে হ্যান ত্যান। তারপরে যাক ওখান থেকে ধীরে ধীরে মানে প্যারালালি তোমার হইচইয়ের সাথে তো এই শর্ট ফিল্ম চলছে আর কি, মানে তুমি এই দুটোই তো ওয়েব করছো সিরিজ, আর কি, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ প্যারালালি করছে। তো এই করতে করতে এবার যা হয় যে একজনের সাথে ভালো কাজ করলে সে একজনকে বললো, সে একজনকে বললো, এইভাবে শর্ট ফিল্মের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের তো মানে শর্ট ফিল্ম প্রচুর লোক সবই জানে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আমাদের পাড়াতে যদি 10টা বাড়িতে খোঁজ নেওয়া হতো শর্ট ফিল্ম 10টা লোকই বানায়। মানে এখনের ক্ষেত্রে যেটা দেখি যে লোকজন সাউন্ড আর মিউজিকটাকে খুব একটা বেশি প্রাধান্য দেয় না, মানে লোকজন ওই ভিডিওর লুকটা কত ভালো এলো, মানে যারা জানে, যারা সিনেমাটা বোঝে তারা প্রাধান্য দেয়। আমি এখনো বলছি, যারা ওই হাওয়ায় উঠতে উঠতে এসছে, মানে সিনেমা বানায় শুধু ফেমের জন্য বা কিছুই না জেনে এসে, তারা এই সমস্ত কথা বলে। মানে মিউজিকের সাথে সাউন্ডও করেন তো আপনি, হ্যাঁ সাউন্ডের মিউজিক আলাদা, দুটো তো সাউন্ড, সাউন্ড হলেও টেকনিক্যালি আলাদা দুটো জিনিস আর কি। যারা সিনেমাটা জানে তারা এটা করে না, যারা কিছুই না জেনে এসছে তারা এই সমস্ত একটা হলেই হলো, তারা এই সমস্ত করে। এখানে অনেকে আছে যেমন তেমন করে একটা কাজ দাঁড় করে দিলাম, বিক্রি করে দেবো কোনো একটা ভাবে, টাকাটা উঠে আসবে, ব্যাস এরকম। মানে এইরকম ক্ষেত্রে তোমার কাজে কি কোনো সমস্যা হয়েছিল, এরকম কারোর সাথে কাজ করতে গিয়ে এরকম কোনো প্রবলেম হয়েছিল কি? সমস্যা বলতে অনেক ক্ষেত্রে হয়, বাট এনিওয়ে আমি চেষ্টা করি সেই সমস্যাটাকে এগিয়ে না নিয়ে যাওয়ার। আচ্ছা, যদি আমি দেখি যে ডিরেক্টরের সঙ্গে আমার দ্বিমত তৈরি হচ্ছে, ওরা অবভিয়াসলি ডিরেক্টর ইজ দ্য বস, এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য মানতেই হবে, সে যে সিনেমা হোক। তো সেক্ষেত্রে ডিরেক্টর যা বলে আমি সেটাই মেনে নিই। সিনেমাটা ডিরেক্টরই বানাচ্ছে, ওরাই আমাকে পয়সা দিচ্ছে কাজটা করার জন্য, ওরই ভিশনে ও এই সিনেমাটা বানাবে। আমার কাজ হলো কি, দেখো ওকে বোঝানো যে এটা, যে দেখো এই অপশন আছে, এই সিনে আমি এই জন্য এই মিউজিকটা করেছি, বা এই সিনে তুমি যে মিউজিকটা বলছো এই জন্য এই মিউজিকটা খারাপ লাগতে পারে, এটা আমার কাজ। তারপরে যদি ডিরেক্টর বলে যে না আমি এটাই চাইছি, তখন কিন্তু আমাকে সেটাই করতে হবে। তখন দ্বিতীয়বার আমার তর্কের জায়গা এবং করাটা উচিত না বলে আমার মনে হয়। তো সেটা যে খুব ম্যাসিভ কারোর সাথে প্রবলেম হয়েছে বলে সেরকম আমার মনে পড়ে না। না সেটা হবে না, মানে তোমার মতো মানুষের সাথে হবে না চট করে কারুর। তুমি যেভাবে খুব ধীর স্থিরভাবে কথা বলো, যে জিনিসটা মেনটেন করো, সে অনেকে অনেক কথা বলে, বাট আমি সেগুলো হজম করে নিই আর কি, করতেই চেষ্টা করি। কিছু করার নেই। পেট কা সওয়াল। পেট কা সওয়াল है। আচ্ছা, এই যখন ধরো আমরা শর্ট ফিল্ম, যেহেতু তোমার এক্সপিরিয়েন্সটা এখন অনেকটাই হয়ে গেছে, মানে সেই অর্থে মানে আমাদের তুলনায় দেখতে গেলে আমরা যারা নতুনরা চেষ্টা করছি নিজের মতো করে কিছু একটা করার, যে কোনো আর্ট ফর্মেই বলো, তুমি মানে তাদের উদ্দেশ্যে তুমি কিছু কি বলতে চাও, মানে এরকম কিছু কথা আছে যে তুমি শেয়ার করবে, যেটা হলে আমাদের খুব সুবিধা হয়? প্রথম কথা আমিও নিজেকে নতুনই মনে করি। এখন প্রতিটা ফিল্ম, যে কোনো নতুন ফিল্ম আসার সময় মানে বাবা আমি এটা পারবো এই কাজটা করতে, তারপর দেখি ধীরে ধীরে এগোয় আর কি। দেখো এইটা হলে প্রত্যেকটা বড় মাপের শিল্পী সেটা মনে করে, সেটা না, কিন্তু বাট আমি এটা যারা তো ভেতর থেকে আসা, মানে এইটা বোধহয় আমি পারবো না রে, যাক তারপর দেখি ধীরে ধীরে কাজ এগোতে হয়। অনেকের ক্ষেত্রে একটা ওই তারা ইন্সপায়ার হবে বা এরকম কিছু, কারণ অনেকেই তো আমরা দেখেছি যে ভেঙে পড়ি আর কি কোনো না কোনো ভাবে, কাজটা করতে গিয়েও নানা রকম ভাবে এ তো আসেই, সমস্যা, আর্থিক সমস্যা তো হয়, কিন্তু তাছাড়াও যে অনেকেই তো হারিয়ে যায়। আমি একটা কথা, এতদিন যা হয় এই ইন্ডাস্ট্রিতে, বাইরে থেকে কি হয় আমরা একরকম দেখে আসি। ধরো আমরা যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, মতো 4-5 জন সফল লোককে দেখে আমরা ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, যে না আমরা একদিন এদের মতন হব। ইন্ডাস্ট্রিতে প্রতি একজন সফলের পেছনে সমযোগ্যতা সম্পন্ন 100 জন বিফল মানুষ থাকে, এবং এটা আমিও আগে বিশ্বাস করতাম। এখন আমি মনে হয় না কিছুটা ইন্ডাস্ট্রিতে দাঁড়ানোর জন্য লাকের প্রয়োজন হয়। লাক বলতে আমি বলছি না কেউ ওপর থেকে সেটা কন্ট্রোল করছে বা কেউ তোমাকে আংটি পড়তে হবে, সেরকম না। কিছু পারমুটেশন অফ কম্বিনেশন অফ ধরো সিচুয়েশন না হলে আচমকা বড় জায়গায় চলে যাওয়াটা একটু কঠিন। শুধু নিজের পরিশ্রমের জন্য সম্ভব, কিন্তু কঠিন। তো যারা নতুন আসতে যাচ্ছে, আমি এটাই বলতে চাই যে সাফল্যর দিকে তাকিয়ে আসলে হবে না, নিজের কাজকে ভালোবেসে আসতে হবে। সাফল্য এখানে আবার বলছি, সমযোগ্যতা সম্পন্ন 100 জন লোকের মধ্যে একজন সাফল্য পায়। এখানে যারা সাফল্য পায়নি তারা যে সাফল্যটা থেকে কোনোভাবে কম তা কিন্তু নয়, শুধু সেই সুযোগটা পাচ্ছে না। এটা সব ফিল্ডে, সেটা ডিরেক্টরের ক্ষেত্রে বলো, অভিনয়ের ক্ষেত্রে, গায়ক, একজন খুব সফল গায়ক তাকে সবাই বলে এই দারুণ গাইছে, বাহ কি এরকম মুরগিটা নিল, যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে আমি দেখেছি ওই সেম ওর থেকে বেটার গায়, সে কোনো অপরচুনিটি পাচ্ছে না।
এখানে এই ইন্ডাস্ট্রি চলে নামে, একবার যার নাম হয়ে গেছে তার পেছনে পুরো ইন্ডাস্ট্রি দৌড়চ্ছে। এমন অনেক মিউজিক কম্পোজার আছে যাদের লাস্ট 5-7 বছর কোনো হিট গান নেই, তবুও তারাই কাজ পেয়ে যাচ্ছেন। প্রচুর ধরো ভালো ডিরেক্টর লাস্ট 7 বছর আগে লাস্ট হিট সিনেমা দিয়েছিল, তবু ওই যে একটা তার সিনেমা তারা হিট হয়েছিল সেই পরের কাজগুলো পেয়ে যাচ্ছে, নতুনরা কাজ পাচ্ছে না। তো এই ইন্ডাস্ট্রিতে যারা নতুন আসতে চাইছে আমি বলতে চাই যে কাজকে ভালোবেসে এসো, এবং তুমি ভালো কাজ করলেই যে ভালো সাফল্য পাবে তার কোনো গ্যারান্টি নেই। তো শুধু যদি কাজকে ভালোবাসো, তোমার যদি মনে হয় যে তুমি ডিরেকশন না করলে বাঁচতে পারবে না, তুমি এটাই চাও, যদি তোমাকে না খেতে পেয়ে থাকতে হয় তাই থাকবে। যদি এই মানসিক দৃঢ়তা থাকে তাহলেই এসো, নাহলে এই ইন্ডাস্ট্রি তোমার জন্য নয়। এই ইন্ডাস্ট্রি রুথলেস ইন্ডাস্ট্রি, একটা রুথলেস। এবং বাইরে থেকে এই ইন্ডাস্ট্রিকে যতটা আলোকিত মনে হয়, যতটা মনে হয় যে এই উজ্জ্বল, এই গ্ল্যামারাস, ইন্ডাস্ট্রি আসলে একটা ব্ল্যাক হোল। তো যদি তোমার সত্যি মনে হয় নিজের কাজকে ভালোবাসে আসতে পারো তবেই তাই। এখন যেমন আমি নিজের গান করছি, এখান থেকে আমার কিছু পাওয়ার নেই, কিন্তু আমি কাজটা ভালোবাসি বলে করছি। এখনও কিন্তু আমি দিনে 10-12 ঘন্টায় কাজ করি। নিজের গান করছি মানে যে আমাকে কেউ তাড়া দেওয়ার নেই, কেউ চাপ দেওয়ার নেই বলে যে না ঠিক আছে আমি সকালে 2 ঘন্টা করলাম, বাকি টাইমটা সিনেমা দেখলাম, এটা কিন্তু করছি না। আমি সিনেমা দেখাটাকে সময় নষ্ট করা বলছি না, সিনেমা দেখাটা আমার কাজের একটা অংশের মতো, বাট স্টিল আমি আমার নিজের কাজটা এতটাই মন দিয়ে করছি কারণ আমি কাজটাকে ভালোবাসি, আমি এটাই করতে চাই জীবনে। তো সেই নিজের কাজকে ভালোবাসলে এসো, কিন্তু সফল হবেই, মানে সফল হলে হবে না। সফলতা ভেবে, সত্যি কথা বলতে গেলে কি, তুমি একটা জিনিস আমায় বলো, যে সফলতা ভেবে আমরা তো অনেকেই আছি, হ্যাঁ অনেকেই আমরা আছি যারা শুধুই ছবিটা বানায় বলে ছবি, ঠিক ঠিক, তাই তো? মানে তারা তো সফলতা ভেবে না। এবার হ্যাঁ। তারা কি সত্যি কোনোদিন এই জায়গাটা বুঝবে, মানে এই যে আমাদের এই সফলতার এই যে মাপকাঠি, মানে ধরো একটা প্রপার একটা ঠিকঠাক আমার ব্যাংক ব্যালেন্স হয়েছে, ঠিকঠাক হয়েছে বলে আজকে আমি সফল, এইটা ছাড়া কি আদতে সফল বলে কিছু আছে? মানে ওই চূড়াই কি আমরা কেউ কোনোদিন সফল বলে হলো সফল, সফল যে আমি যদি ভাবি যে আমি সফল, তাহলে পৃথিবীর 1000টা লোক আমাকে বিফল বলে আমার কি যায় আসে? সেটাই তো ব্যাপার। এটাই হলো কি আসল কথা, নিজের চোখে সফল হওয়াটাই আসল সফলতা। বেশিরভাগই কী হয়, আমরা সমাজের প্যারামিটারে নিজেদেরকে মাপি, যে একটা ফ্ল্যাট হলো কিনা, বিয়ে হলো কিনা, অমুক হলো, তোমার তবে আমি সফল, মানে টিকমার্ক সবকটা হলো কিনা তবে আমি সফল। সেটা আসল সফল না। আমি কি নিজের চোখে সফল? আমি যেটা করতে চেয়েছিলাম আমি কি সেটাই করছি, নাকি না আমিও ওই যেদিকে স্রোত যাচ্ছে সেখানে ঝাঁপ দিয়েছি, স্রোত আমাকে টেনে নিয়ে চলেছে, সেটা জানতে হবে। না এইটা খুব, মানে এই জিনিসটা তুমি যা বললে, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। মানে অনেক দিন ধরে অনেকজনকে দেখেছি যে যারা নিজেদের মতো করে কাজ করার চেষ্টা করে, ব্যর্থ হোক বা হোক, কিন্তু আমি বিভিন্ন, আর সব থেকে ইন্ডাস্ট্রির একটা এই জিনিসটাও তুমি আমাকে বলো, একটা প্রবলেম হচ্ছে, ধরো কেউ একটা খুব ভালো খরচা করে একটা সিনেমা বানালো, আর কেউ মোটামুটি একটা ঠিকঠাক এতে, মানে তার ক্ষমতা অনুযায়ী একটা সে শর্ট ফিল্মের ক্ষেত্রে এটা বিশেষ করে আমি দেখেছি। এইবারে যখন অনেক দর্শককে দেখেছি বা অনেক ফিল্মের অনেক নলেজেবল জ্ঞানী মানুষদের আমি দেখেছি, ওই সিনেমাটার সঙ্গে একটা তুলনা করা, মানে এইটা আমি সবসময় চেষ্টা করি যে ও যে জায়গাটায় দাঁড়িয়ে ছবিটা বানাতে চাইছে বা কিছু একটা সুর বানাতে চাইছে, যেটাই করতে চাইছে, সেই জায়গায় দাঁড়িয়ে ওর ভাবনাটার গুরুত্বটা, একদম 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 এইটা তুমি একবার আমাকে যদি বলো। হওয়া উচিত, প্রত্যেকের কাজ ইউনিক হবে, কেন তার সঙ্গে তার মানে অমুক কাজের তুলনা হবে, বা ওর কাজটা ওর মতন হবেই বা কেন? সেটাই তো, একজনের কাজ তার নিজের মতনই হবে, এবং সেটাই মানে সেই নিজের কাজটা নিজের মতন করে করতে পারাটাই তো সাফল্য। সেটাই, এই জিনিসটাই যাকে আমরা এখন খুব গুরুগম্ভীর কথা নিয়ে আলোচনা করছি, এত চাপ হয়ে যাবে আর কি। তুমি একটা এইবার একটুখানি গান, একটুখানি মানে দেখো, তোমার সাথে সবসময় যে এরকম বিশাল বসে আড্ডা মারার সুযোগ হয় না, তো সেই সূত্রে আর কি তোমাকে এখন সামনাসামনি পেয়েছে, অন্তত তোমার কোনো একটা পছন্দের যদি তুমি গুনগান করো, নিয়ে আসতাম এখন। এইটা আমি এখন গিটার ভেবে, আমরা আজকে যখন এই যে এসছি এরকম তোমার সাথে একটু সময় নিয়ে বেরিয়েছি, এই গিটার এই জিনিসটা হলে না ওই হবে না। তুমি যদি আমাকে 2 লাইন একটুখানি তোমার মতো করে, যেটা তোমার খুব মনের কাছের আর বা যেটা মনে পড়ছে এটা তো হতেই পারে। ওই রেনবো জেলি বলে সিনেমা একটা বেরিয়েছিল, তার একটা গান কম্পোজ করেছিলাম, কষ্ট তুমি, তো ওটার জাস্ট 2 লাইন, যখন জানি না কতটা মনে আছে, ওটা 2 লাইন শোনাচ্ছে। কষ্ট তুমি
আদর করে ডাকতে পারো আমার ঘরের জানলা দিয়ে দোহাই ঝরো। এবার কি আর নাই? হেভি 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 যা এইটা এই গানটা যখন সিনেমাটা বেরিয়েছিল, সিনেমাটা তো অবশ্যই দেখেছি, আমার ভালো লাগে, গানটাও একটা ব্যাপার আছে গানটার মধ্যে। সেই জায়গায় এক সেকেন্ড দাঁড়াও, এবার মনে হচ্ছে আমাদের একবার নিচে যেতে হবে। নিচটাও দেখিনি তো আমরা। চলো 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 নিচে এসো। কয়েকটা কাজ চলছে। হ্যাঁ, অনেক কাজ চলছে এখন, অনেক কাজ কবে রিলিজ হবে তো আমি জানি না। যেমন আমি শোকর ঘোষালের আরেকটা সিনেমা করছি ওসিডি বলে, জয়া হাসান আছে, ওটা রিলিজ করবে। তারপরে ভূতের পাল্লায় ভূতনাথ বলে একটা ফিচার ফিল্ম করেছি, চিফ জাস্টিস বলে একটা ওয়েব সিরিজে মিউজিক করেছি। অনেক কটা কাজ আছে যেগুলো হয়তো পরপর এই বছর সব পরপর রিলিজ হবে।